এই ছাত্ররা সরকারে থাকলে প্রচলিত পদ্ধতিতে সংসদীয় নির্বাচন হতে পারবে না, নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে, যাতে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেতে না পারে। বিদেশি সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব সুযোগ পেয়ে প্রশ্নটা তুলেছিলেন যে ছাত্ররা যদি সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যায় এবং সেই সরকারের অধীনেই যদি রাজনৈতিক দলগুলোকে নির্বাচন করতে হয়, তাহলে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলো আপত্তি করবে। এই কথা প্রকাশ হওয়া মাত্র তেলে বেগুনে জ্বলে উঠলেন তথ্য উপদেষ্টা এবং তিনি ফেসবুক স্ট্যাটাসে বললেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত একটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ১/১১ সরকারের সঙ্গে আসলে এই সরকারের ২০২৪ সালের ইউনূস সরকারের পার্থক্যটা কোথায়? ২০০৭ সালে মইনুল আহমেদ, সেনাপ্রধান মইনুল আহমেদ ১/১১ এনেছিলেন রাজপথে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের দুর্বার আন্দোলনের মুখে। আর এবার ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকার গঠন করে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনাদের মনে থাকবে যে আগস্টের ৩ তারিখ দুপুরে সেনাপ্রধানের সঙ্গে সেনা কর্মকর্তাদের এক বৈঠক দরবার, যার খবর পরে বেরিয়ে এলো এবং সেদিন থেকেই বেরিয়ে আসা শুরু করলো। সেই দরবারে সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনার সরকারের নির্দেশের বাইরে গিয়ে তারা এখন থেকে ছাত্র জনতার যে কোনো মিছিল সমাবেশের মুখে নিষ্ক্রিয় থাকবে। সেদিন বিকালবেলায় এখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে ঘোষণা দিলেন ১ দফা ১ দাবির। তার মানে ৩ তারিখ বিকাল থেকে ১ দফা ১ দাবির আন্দোলন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন শুরু করলো ছাত্র জনতা। এরপর ৫ই আগস্ট শেখ হাসিনাকে ভারতে পাঠানোর জন্য ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সামরিক বাহিনীর, বাংলাদেশের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে তিনি শেখ হাসিনাকে ভারত পালিয়ে যেতে দিলেন এবং তারপর আমরা শেখ হাসিনার হেলিকপ্টার ভারতে নিরাপদে অবতরণ করার পর সেনাপ্রধান বঙ্গভবনে আরও ২ বাহিনী প্রধান, নৌ এবং বিমান বাহিনী প্রধানকে সহ এসে জানালেন শেখ হাসিনা চলে গেছেন এবং তিনি জামায়াতে ইসলামী সহ দেশের রাজনৈতিক দলগুলোকে এবং অধ্যাপক আসিফ নজরুলকে ডেকেছেন সরকার গঠনের বিষয়ে পরবর্তী করণীয় বিষয়ে আলোচনার জন্য। তার মানে ২০০৭ সালের ১১ই জানুয়ারি দুপুরে মইনুল আহমেদের মতোই সেনা সমর্থিত অরাজনৈতিক সরকার গড়তে ৫ই আগস্ট ওয়াকারুজ্জামান গিয়ে উঠেছিলেন বঙ্গভবনে এবং দুজনেই কিন্তু সাথে নিয়েছিলেন নৌ এবং বিমান বাহিনী প্রধানকেও। নাহিদ ইসলাম নিজেও ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছিল। আপনাদের মনে থাকবে সেটা আসলে ৭ই আগস্ট। ৭ই আগস্ট রাষ্ট্রপতির সাথে ৩ ঘন্টার বেশি সময় ধরে ৩ বাহিনী প্রধান ও সমন্বয়কদের বৈঠকের পর এই সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছিল, সাধারণ মানুষকে জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হবে। এই সরকারও গঠিত হয়েছে ১/১১ সরকারের মতোই, সব অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে। ১/১১ সরকারের আদলেই প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তিকে এই সরকারের প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের পদমর্যাদার ব্যক্তিদেরকে উপদেষ্টা বলা হচ্ছে। নাহিদ ইসলাম ফেসবুক স্ট্যাটাসে অবশ্য লিখেছেন যে ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা ১/১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। তাহলে এই পার্থক্য ধরে রাখতেই কি বিএনপিকে ছাত্ররা সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করলেও ছাত্রদের প্রতিনিধিত্ব সরকারে মেনে নিতে হবে, মেনে নিয়েই নির্বাচনে যেতে হবে? নাহিদ ইসলাম আরও লিখছেন যে ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য, সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া আলামত রয়েছে। আপনাদের মনে থাকবে ১/১১ সরকার ২০০৭ সালে রাজনৈতিক সংস্কার প্রচেষ্টার নামে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান সহ আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতৃত্বের সকলকে গ্রেফতার, 2 বড় দলে ভাঙন ধরানোর চেষ্টা,
ডক্টর ইউনূসের মাধ্যমে নতুন দল গড়ার চেষ্টা, দুই নেত্রীকে বিদেশে পাঠিয়ে -2 ফর্মুলার বাস্তবায়ন, দেশের শীর্ষ ব্যবসায়ীদের গ্রেফতার করে অর্থনৈতিক সংস্কারের চেষ্টা, সব চেষ্টাতে ব্যর্থ হয়ে গণ অসন্তোষ আর নির্বাচনের জন্য জনগণের অধৈর্য হয়ে যাওয়ার ইঙ্গিত পেয়ে শেষ পর্যন্ত 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচনটি দিয়েছিল, সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিল। তবে নাহিদ ইসলাম বলছেন সেই নির্বাচনের ফলে ফ্যাসিজমের উত্থান হয়েছিল এবং বিএনপি মহাসচিবের কথায় সামনে আরেকটা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার আলামত রয়েছে। দেখুন, 5ই আগস্ট আওয়ামী লীগ পতনের পর নির্বাচন হলেও বাংলাদেশে ভোটের যে বাস্তবতা, ভোটের যে অনুপাত, সেগুলোর যে হিসাব, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে আওয়ামী লীগ পতনের পর নির্বাচন হলে তাতে বিএনপির বিপুল জয়, বিএনপির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা বিএনপি মহাসচিব দেখবেন, সেটাই তো দল হিসেবে বিএনপির জনপ্রিয়তা এবং ভোটের হিসাব বলে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, জামায়াতে ইসলামী এবং ছাত্রদের দল সহ ডান বামের ছোট ছোট অনেক রাজনৈতিক দল কিন্তু এখন আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনের কথা বলছে। অর্থাৎ প্রতি আসনে প্রার্থী না দিয়ে একটি দলের মোট প্রাপ্ত ভোটের অনুপাতের উপর আসন বন্টন হবে নির্বাচন শেষে। অর্থাৎ যদি কোনো দল প্রদত্ত ভোটের 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের 10% বা এখনকার সংসদের কাঠামো বিবেচনা করলে 30টি আসন পাবে। তার মানে বেকায়দায় পড়া বিএনপি বেচারাকে এখন শুধু নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ করবার জন্য আন্দোলনে গেলে, লড়াই চালালে হবে না, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সে নিয়েও আসলে এই বিএনপিকে এখন এই সরকারের সঙ্গে অনেক আলাপ আলোচনা কিংবা লড়াইয়ে যেতে হবে। এখন যে অবস্থা, তাতে অন্তত এই কথাটা একদম পরিষ্কার যে এই ছাত্ররা সরকারে থাকলে প্রচলিত পদ্ধতিতে সংসদীয় নির্বাচন হতে পারবে না। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে, যাতে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেতে না পারে। 15 বছর রাজপথে থেকেও বেচারা বিএনপি এখন না পাচ্ছে ফ্যাসিস্ট সরকার পতনের কৃতিত্ব, না পাচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, না দেখতে পাচ্ছে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরবর্তী সরকার গঠনের সম্ভাবনা। ইউনূস সরকার গঠনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ইউনূস সাহেব তাদের লোক। এই ঘটনাটিও আমাকে 1/11 সময়ের একটা স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আপনাদের অনেকের মনে থাকবে যে 2007 সালের 1/11 পর যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার গঠিত হলো, তখন আওয়ামী লীগ একে স্বাগত জানিয়েছিল। তারা ভেবেছিল রাজপথে বিএনপির বিরুদ্ধে তাদের গড়ে তোলা দুর্বার আন্দোলনের ফসল হচ্ছে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তারপর যখন সেই সরকার রাজনৈতিক সংস্কারের নামে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সারা দেশে গ্রেফতার শুরু করে, এমনকি শেখ হাসিনাকেও গ্রেফতার করে, খালেদা জিয়ার পাশাপাশি শেখ হাসিনাকে মাইনাসে আগ্রহী হয়ে ওঠে, তখন আওয়ামী লীগ বুঝতে পেরেছিল সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নাটাই আসলে তাদের হাতে নয়, অন্য কারো হাতে।